নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের তৃতীয় এবং অন্তিম পর্ব। গত দুই পর্বতে কী হয়েছিল একটু মনে করিয়ে দেওয়া যাক। গ্রামের ছেলে শঙ্কর আফ্রিকায় পাড়ি দেয় চাকরি করার আশায়। সেখানে গিয়ে কনস্ট্রাকশন ম্যানেজার থেকে স্টেশন মাস্টার হয়ে যায় সে। স্টেশন মাস্টার হিসেবে কাজ করতে করতে শঙ্করের সঙ্গে দেখা হয় হিরে সোনার প্রসপেক্টর ডিয়েগো অ্যালভারেজের সঙ্গে। তারা বেরিয়ে পড়ে হীরার আর সোনার সন্ধানে। জঙ্গলে চলতে চলতে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা। জঙ্গলের মধ্যে এক অজানা আগ্নেয়গিরির অপূর্ব দৃশ্য দেখে শঙ্কর স্তম্ভিত হয়ে যায়। রিক্টাসভেল্টের কুখ্যাত জানোয়ার মৃত্যুদূত বনিপের হাতে মারা যায় শঙ্করের গাইড ডিয়েগো অ্যালভারেজ। শুরু হয় শঙ্করের একলা পথ চলা। সে কি পারবে জঙ্গলের থেকে বেরিয়ে মানব সভ্যতায় পৌঁছতে? আজ আপনাদের জন্য চাঁদের পাহাড় তৃতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে চাঁদের পাহাড় অন্তিম পর্ব। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের ওপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে রাত 12টা, সম্ভবত রাত 12টা। ও উঠে আবার চলতে শুরু করলে। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখলে যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে এই দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলে। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক, জলের শব্দই বটে। কুল 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 ঝর্ণা ধারায় শব্দ, যেন পাথরের নুড়ির ওপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে ওই পাথরের দেওয়ালের উপরে। দেওয়ালে কান পেতে শুনে ওর সে ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কি না টর্চের রাঙা আলো সন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে ওপরের দিকে হাত দিয়ে বুঝলো সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পা ডুবে গেল ওর। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে। এ ধরনের নির্ঝরের স্রোতের উজান দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সে মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় যেন সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিকে সেদিকে চলে গিয়েছে। ওর মনে হলো সেখানে এসে এসে দিশাহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলে স্রোত নানামুখী। অ্যালভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে আবার গোল পাকিয়ে যাবার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলধারার এপার ওপারে দুপারেই এক ধরনের পথের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ি ওপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেকটা শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিকটা গিয়ে আবার অনেকখানি ফেকড়ে বেরিয়েছে। প্রত্যেকটা সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল।
পথে চিহ্ন না রেখে গিয়েই শঙ্কর মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। আবার একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি একটা ঠেকতেই সে আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ড গায়ে অজগর পাইথন কুণ্ডলী পাকিয়ে আছে। পাইথনের স্পর্শে অলস পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখ চাইতেই টর্চের আলোয় দিশাহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সর্প অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকে হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সাপের নাকপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে যদি পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকার চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি আবার কোথায় কোন পাইথন সাপ কুণ্ডলী পাখি আছে। দুটো তিনটে স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার কৃত চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রুশ চিহ্ন করে রেখে গেছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেইটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজামুখে যায়নি। তারও নানা ফকরি বেরিয়ে কিছু দূরে গিয়েই এক এক জায়গায় কুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ি অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সে অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা সেখানেই ত্রিভুজাকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর তার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখলে বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই, এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার ওপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। রৌরবের মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রের নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তাঁর কাছে দীপালোকচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এই অপ্রত্যাশিত মুক্তির জন্যে। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবলে এই অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহার বিপদের স্মারক স্বরূপ সেখানে সে কাছে রেখে দিলে। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার পূর্বে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখলে। সামনে যে মুক্ত প্রান্তরবৎ দেশ পড়ল, এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জাম্বেসি নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় 175 মাইল। ওতে ভীষণ জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। মিলিটারি ম্যাপ থেকে আলভারেজ নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানেই মৃত্যু। ম্যাপের নাম দিয়েছে তৃষ্ণার দেশ, থার্স্ট ল্যান্ড ট্রেক। রোটেশিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সোজা হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে অ্যালভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। 62 বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল, সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখলে ম্যাপে সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরুমধ্যস্থ কূপের অবস্থান, স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর টু নর্থ ঘটিত কি একটা গোলমেলে অঙ্ক কষে বার করতো অ্যালভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি।
সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়াও উপায় কি? অদৃষ্টের উপর নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দৃষ্টে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয়ের চোখ বুঝে খুঁজে বার করতে পারত, শঙ্কর তার 3 মাইল উত্তর দিকে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপদাপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিক বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাদ্য নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিকপ্লবয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুর ডাকছে, ঝিঝি যাচ্ছে সন্ধ্যায়, গভীর নিশীথে। মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য 2-1টা পাখি, কখনো বা মরুভূমির বুজর্ড শকুনি, যার মাংস জঠুর ও বিস্বাদ। এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে, যার দংশনীয় মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য। মিললে মা সৌভাগ্য। 2 দিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাওয়ার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতকগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলেই আখণ্ড পান করে শঙ্কর প্রাণ বাঁচালে। দিনের পর দিন কাটছে, মাস গেল কি সপ্তাহ কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর রোগা হয়ে গিয়েছে, শুকিয়ে। কোথায় চলেছে তার কিছু ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে এই জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয় শিউরে উঠল। মানুষে কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড়। ট্রাম ভাবো, কটা বালির সমুদ্র ধু ধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুর কিনারায় প্রথম দিনেই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে, উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমির মাঝামাঝি পার হতে যাবে না। গেলেই মৃত্যু, কারণ সেখানে জল একদম নেই। জল এ উত্তর পূর্ব ধারে আছে তাও নয়। তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উন্নয়ন আছে যাতে জল পাওয়া যায়। এই উন্নয়নগুলি প্রায় পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্যেই মিলিটারি ম্যাপে ওদের অবস্থান স্থানের অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবলে ওসব বার করতে পারবো না। সেক্সটান আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করলে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেলে। জল কাদা গোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোন প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বললে 1টা বা 2টো কীট পতঙ্গ আলোর আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাত্রে তেমনই ঠান্ডা। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালাবার উপায় গেল, কারণ জ্বালানি কাঠ একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জল গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার যে অসম্ভব ক্ষুদ্র 1 হাত 2 ব্যাস বিশিষ্ট জলের উনুই বার করা।
সেদিন সন্ধ্যের সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল। সে এমন জায়গায় এসে পড়েছে সেখান থেকে ফেরার উপায় নেই। এক উঁচু বালিয়াড়ির ওপর উঠেছে দেখলে চারিধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড় এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এদেশে সর্বত্র ট্রান্সভাল ও রোডেশিয়ার। এদের নাম কবজে অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিলে। এইখানে এক ব্যাপার। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে। নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন দুই ছিল। দেখলে গুহাটা ছোট, মেঝেটাতে ছোট ছোট পাথর ছড়ানো, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। গুহার এক কোণে ওর চোখে পড়তেই অবাক হয়ে রইল একটা ছোট্ট কাঠের পিঁপে। এখানে কি করে এলো কাঠের পিঁপে? এগিয়ে দু পা গিয়ে চমকে উঠল। গুহার দেওয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডটা দেওয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে এখনো লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক। পিঁপেটার পাশে একটা ছিপি আঁটা বোতল। বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিঁপেটাতে কি আছে দেখবার জন্য যেমন সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিঁপের নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরটা রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনেক উঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্যে শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্কর .45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপার এর মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিঁপের গায়ে, খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো। অ্যালভারেজ ওকে শিখিয়েছিল পথ সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে। পিঁপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিঁপেটা উঁচু করে ধরে পিঁপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করলে। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সর্প। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়লে যে ছোট পেন্সিল দিয়ে একটা লেখা হয়েছে, বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজ আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা 2 দিন আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। এক পিপে জল তার পিঠে ছিল। সেটা আমি এই গুহার মধ্যে এসে রেখেছি।
যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তোলবার শক্তি নেই, তার উপর অনাহারে শরীর আগের থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্তর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভব ঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমার বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে সেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক অদ্ভুত হীরার খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পর্বত ও ভীষণ অরণ্য অঞ্চলে নাকি এই হীরার খনি অবস্থিত। আমরা 7 জনই ঠিক করলাম এই হীরার খনি যে করেই হোক বার করতে হবেই। আমাকে ওরা দলের অধিনায়ক করলে। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক। সেখান থেকে হীরা নিয়ে কেউ আসতে পারবে না। কিন্তু আমরা দমবার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘোরে 2 জন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম। পিছু হটতে জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না। শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাতেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের সেই ছোট্ট হ্রদ সেরিনোর লাগানো। ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্টোলি রিওলিনো। এত দূর থেকেও আমি সেরিনোর লাগ্রানোর তীরবর্তী কমলা লেবু বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। না 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 না, এসব কি আবোল তাবোল লিখছি জ্বরের ঘোরে। আসল কথাটা বলি। অবশ্য কতক্ষণই বা লিখব। আমরা সে পর্বতমালা
সে মহা দুর্গম অরণ্যে গেছিলাম। সে খনি বারও করেছিলাম। সে নদীর তীরে হিরে পাওয়া যায়, এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং সেই নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেক নুড়িটি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হীরা নেই। এই অরণ্য ও পর্বতের সে উপদেবতাকে আমি এই গুহার মধ্যেই দেখেছি। ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়া ভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরার খনির সে রক্ষক। এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে। কিন্তু কি কুক্ষণেই হীরার সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীতের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরার খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার। মশালের আলোয় সে অন্ধকার দূর হওয়ার নয়। তার উপর বহুমুখী নদী। কোন স্রোতধারা হীরার রাশির উপর দিয়ে বইছে কিছুতেই বার করতে পারলাম না। আর আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি। আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আঁটলে জানি নে। পরদিন সন্ধেবেলা 4 জন মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করলে। কিন্তু তারা জানতো না আমাকে, আত্মীয় গাত্তিকে। আমি ধমনীতে উষ্ণ রক্ত নিয়ে চলছি। আমার পূর্বপুরুষ রিওলিনি কাভালকান্তি গাত্তির, যিনি লেপন্টার যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা কাটালিনের সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র, আমার অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেসফোসকে ছোড়ার ডুয়েলে আমি জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা দুজনেই মরে গেলে। দুজনকে সাংঘাতিক ঘায়েল হতে হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাত্রেই ভবলীলা শেষ করলো। ভেবে দেখলাম এখন ওই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত। আমার সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডান চোখ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হলুম। কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তল পেটে ছুরি মেরেছে। সেই ক্ষতস্থান উঠল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি। কেন ওরা আমাকে মারলে? ওরা আমার সঙ্গী। একবারও তো ওদের ফাঁকি দেওয়ার চেষ্টা আমি করিনি।
জগতের সর্বশ্রেষ্ঠ হীরার খনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয় সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এই অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানী সেবার ধন ভাণ্ডারও এ খনির কাছে কিছু নয়। প্রাণ গেল, যাক, কি আর করব। কিন্তু কি ভয়ানক মরুভূমি! একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই এখানে কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে? আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেই সেরিনো লাগ্রানো হ্রদ আর দেখতে পাবো না। তার ধারে যে 14 শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের উপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ ক্যাসেলি লিওরিনো মুরদের দুর্গের মতো দেখায়, দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের মতো। সাধু ফ্রাঙ্কোর সেই সৌর স্তোত্রের কথা মনে পড়ে যাচ্ছে। স্তথন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগিনী মেদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আর একটা কথা, আমার 2 পায়ের জুতোর মধ্যে 5খানা বড় বড় হীরা লুকোনো আছে। তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্তিলিও গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর চলে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এ পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য এই যে কাঠের পিঁপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপরে সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ে জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথর নুড়ির মতো, যা এক পকেটে কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এ পাথরের নুড়ি তো রাশি রাশি সে দেখেছে গুহার মধ্যে, সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার 2 তীরে। কে জানতো
যে হীরার খনি খুঁজতে সে ও অ্যালভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টাসভেল্ড পর্বত অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে, এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে? হীরা যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, দাইবাকে ভেবেছিল। আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেটে ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসতো। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায়, কোন দিকে, তার কোনো নকশা করে আনেনি বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি, যাতে আবার তাকে খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহা দৈবাচ্ছে দেখেছিল, তা কি তার ঠিক আছে, না ভবিষ্যতে সে আবার সে জায়গা বার করতে পারবে? এ যুবকও তো কোনো নকশা করেননি, কিন্তু এ সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরেই। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তো এ যা বার করতে পারত নকশা না দেখে, সে তো পারবে না। হঠাৎ অ্যালভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই। শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকানো আছে, তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। শঙ্কর তারপরে গুহার মধ্যেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে। পিপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠের মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির ওপর সে ক্রুশটা পুঁতলে। এছাড়া খ্রিস্ট ধর্মচারী সমাধিস্থ করবার জন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এ মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে করতে সারাদিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরের দিনকে আবার সে রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হীরাগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হয় ও অভিশপ্ত হীরার খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। আত্মীয়তার সঙ্গীরা মরেছে, জিম কাটার মরেছে, অ্যালভারেজ মরেছে, এর আগেই বা কত লোক মরেছে, তার ঠিক কি? এইবার তার পালা। এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমাত্রা যন্ত্রে। রক্তমাংসের মানুষের পক্ষে এ উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমি হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধুই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি, কিন্তু তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত সিংহই হোক, সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে, তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে 2 বার মরীচিকা দেখলে। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে, 2 মরীচিকাই কিন্তু প্রায় এক রকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারিপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূরদিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিচের চোখে বিশ্বাস করতে পারলে না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখা পাওয়া সম্ভব, দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না না, ও কি মরীচিকা? কিন্তু রাত 10টা পর্যন্ত চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান।
মরীচিকা নয়। তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নকরীর মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকালে সে এসে পর্বতের নিচে পৌঁছলো। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই, নইলে 25 মাইল মরুভূমিতে পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বত ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্সভেল্ড পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে অ্যালভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা বুঝতে পারলে না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রচলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখানে থেকে কোন দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেলে না। তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গায় উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বার করতে পারলে না। কোথায় দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠেছে কখনো নামছে, সূর্য দেখে ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল, তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা ক্রমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূরে যাওয়া চলবে না। সামান্য একটু একটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষা। এই সব অবস্থায় এই মনুষ্যবিহীন পাহাড়ে বিপদ তো পদে পদেই। একাই পাহাড়ের টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটককেও ঠিক এইরকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাঁচড়ায় ধাক্কা মারে। অমানসিক পরিশ্রমে, অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারে কষ্টে ওর শরীরে কিছু নেই। চারিদিকে দিন। সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে। খাদ্য নেই কাল থেকে। রাইফেল সঙ্গে আছে, কিন্তু বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে, একটা কাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্য আছে চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে? হাঁটু আরও ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথা শির পর্যন্ত চির পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশতলে অদ্রাত্য শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তৃত কালাহারি। দক্ষিণে ওহা কুহক পর্বত, তারও অনেক পিছনে মেঘের মতো
দৃশ্যমান পল ক্রুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের দিকে উচ্চতার শৃঙ্গে সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপরে শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে শঙ্করের সত্যি ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশের শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছোঁচলো কান দুটো খাড়া হয়ে আছে। সাদা সাদা দাঁতের ওপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লক লক করছে। চোখে চোখে পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে? পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠখুঁটো কুড়িয়ে আগুন জ্বাললে। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়েট বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে আর চারিধারে ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কিসব অমঙ্গলজনক দৃশ্য! ভয় ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যি কি এতদিন তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? এতদিন পরে তাহলে সেও পারলে না রিক্টাসভেল। উফ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে ছখানা হীরে রয়েছে তার দাম অন্তত 2-3 লাখ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল সে মুছিয়ে দিতে পারত। গ্রামে কত গরিব কুমারীদের বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রের বিবাহ হতো। কত শয়াহীন বৃদ্ধ বৃদ্ধার শেষ দিন কটা নিশ্চিন্তে করে তুলতে পারত। কিন্তু সেসব ভেবে কি হবে? যা হবার নয়। তার চেয়ে এই অপূর্ব রাত্রি নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বতের মরুভূমির নিস্তব্ধ গভীর রূপ মৃত্যুর আগে শঙ্কর চায় চোখ ভরে দেখে নিতে। এই সেই ইটালিয়ান যুবক কাত্তির মতো। ওরা যে অদৃশ্যের এক অদৃশ্যে তার গাঁথা সবাই। তেলিও কাত্তি ও তার সঙ্গীরা, জিম কার্টার, অ্যালভারেজ, সে। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার চেয়ে দেখলে কোয়াডগুলো এরই মধ্যে কখন আরও নিকটে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম ধৈর্য ওদের! শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়। তাছাড়া হাতছাড়া হওয়ার কোনো উপায় নেই। শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হওয়ার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধেবেলায় সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে কোয়াডদের পিছনে অন্ধকারে বসে দেখে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি কোয়াড আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুম চোখে ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোয়াডগুলো এগিয়ে এসে বসে ও চলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিলে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলছে! কি ভয়ানক অবস্থাতে পড়েছে! জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের 3500 ফুট উপরে
সে চলত শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে মাথার ওপর। জলকাশূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের কোণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করেছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারিধারে ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব কুয়াট হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়াগায় ম্যালেরিয়ায় ধুঁকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুঁজে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে। অ্যালভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলক ধাঁধা থেকে সে একাই বার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলচক্তিহীন, লোহিত। তবু সে যুদ্ধছে। ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ ভীরু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। না বাঁচলে তার আর দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিকে ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনের দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার উপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপর বসেছে, খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে না, আমরা বসি। এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই। তবুও সে গুলি করে একটা শকুনিকে মারলে। রৌদ্র ভীষণ চড়েছে। আগুন দাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল। খাদ্য এখানে মেলে না, জলও না। যে মরা শকুনিটা নিয়ে আগুন জেলে ঝালছাতে বসলো, এর আগে মরুভূমির মধ্যে সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার ওপর ছুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন আর একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিলে। সে পাগল হয়ে যাচ্ছে নাকি জ্বর হয়ে নিত? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। অ্যালভারেজ, হীরের খনি, পাহাড়, বালি, সমুদ্র, আত্তেলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি। আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো না। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার উপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপরে এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়লে, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পাল ক্রুগের পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য! দেখতে এরোপ্লেন জিনিসটা। হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এরোপ্লেন জিনিসটা।
ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এই পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধা হয়েছে, এরোপ্লেনের বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ হলো শুরু। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোয়ার্টারের দল আবার এলো। আগুনের চারিধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধ্যা হতে না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আর একবার এলো। কি সে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটো বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পিছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে। কিন্তু আওয়াজটাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়ার্টারদের সাহস বাড়িয়ে দিলে। তারা আরো এগিয়ে সরে এসে তাকে চারিধারে থেকে ঘিরলে। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতন এসেছিল, বসে বসে ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকারে থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুঁড়লে। আর একবার শেষ রাতের দিকে ঠিক এই রকমই হলো। কোয়াটগুলোর ধৈর্য অসীম। সেগুলো চুপ করে বসে থেকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হলো। সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোয়াট, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়ে ঘুমিয়ে পড়লে। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছু। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোনো মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের ওপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করল। যা থাকে কপালে। মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া। ভুলে গেল যে সে একটানা বেশি দূর যেতে পারে না। তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারল না। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে সে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বারলি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয়। জোনা চারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশের সভ্য রাইফেলের আওয়াজে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু ওদের পুনরায় আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেলে সামনের একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ ও কঙ্গালসার কোটর কত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছেদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল দাবল কি বগলে ওরা ভালো বুঝতে পারলে না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল। তখন ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য ভক্ষণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল।
সেই রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সালসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিলে। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সলসবেরি কতদিনের স্বপ্ন। আজ সে সত্যি একটা বড় ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ধারা চড়া রাস্তা, এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে, জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো দেখেনি। লোকালয় তো এসেছে, কিন্তু সে একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যে দেখেনি সে স্বদেশবাসীর মুখ। দোকানদার যেমন মুসলমান, সাবান ও গন্ধ দ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝলে এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলে ও একজন ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিলে। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্যে। এ আমি আপনার কাছে ধার নিলাম, আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারলে না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি সে। সেখানে ঢুকে 1 টাকায় পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ পেট ভরে খেলে। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার চোখ পড়ল। তাতে একটা জায়গায় বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিজ সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, a lonely Indian found in the desert, dying of thirst and exhaustion, his strange story. শঙ্কর দেখলে তার একটা ফটো কাগজে ছাপা হয়েছে। তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক গল্পও দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারুর কাছে করেনি। খবরের কাগজের নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিলে। তার চারিপাশে ভিড় জমে গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। ও থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। ওদের দৃষ্ট আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখল। তাতে আগ্নেয়গিরিটারও নামকরণ করলে মাউন্ট অ্যালভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো একটা এত বড় আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে, কেউ করলেন। অবশ্যই রত্নের গুহার পাশও সে কাউকে জানতে দেয়নি। দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে 1 রাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে। বই পড়েনি সে কতকাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলে। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স অ্যালবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচে দিয়ে, জুলু রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে। ভারতীয় কফিখানায় ঠুন ঠুন করে ঘন্টা বাজছে। মাঝে 2-4 খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আর একটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কুয়েট ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার 2 গোল গোল চোখ আগুনের ভাটার মতো চলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতের চাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি?
ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে গেল। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্তেলিও গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালে। তার অফিসে পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল আত্তেলিও গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের অগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পরে নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট আবিশকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণা করাও হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারদের সাহায্যে সে ব্ল্যাক মুন স্ট্রিটের বড় জরুরি রাইডেল ও মসবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলে। বাকি দুখানা দর আরো বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে দুখানা পাথর তার মাকে দেখানোর জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই। নীল সমুদ্র। বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকা বেইরা বন্দরের নারিকেল বোমশ্যাম তীরভূমিতে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন আগ্নেয়গিরি সহ আবিষ্কারক মাউন্ট অ্যালভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল ছোট্ট পল্লী। সামনে আসছে বসন্তকাল। পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা ডাকবে ওদের বড় বকুল গাছটায়। নদীর ঘাটে গিয়ে লাগবে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু। স্বদেশ ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে, এমনই সুখে দুঃখে নিঃস্পৃহ, অমনি নির্ভীক। বিদায় আত্তিলেও গাত্তি বন্ধু। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে প্রচলিত সেই প্রাচীন ছড়াটার সত্যতা। ছাদের আলসের দিব্যি চৌরস, একখানা টালি অনড় অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান, বড় টান। জন্মভূমির কোলে এখন সে কিছুদিন কাটাবে। তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টাসভেল্ড পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার সন্ধানে। খুঁজে সে বার করবেই। ততদিন বিদায়। সলসবেরি থাকতে সে সাউথ রোটেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ
জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিবের কথাটা তাকে বলবার জন্যে। দেশে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে শঙ্কর নিম্নলিখিত পত্রখানা পায়। The South Rhodesian Museum, Salisbury, Rhodesia, South Africa, January 12, 1911. Dear Mr. Chowdhury, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in wilds of Richtersveld Mountain. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert Kulach, the famous naturalist, whose report has not yet been published owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Ruwenzori and Vergona mountains. This species is becoming rarer and rarer every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depth of the high altitude rainforest of the Richtersveld. It is only the very fortunate traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risk proprietor to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain yours sincerely, J.G. Fitzgerald. শেষ হলো আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় তৃতীয় এবং অন্তিম পর্ব। যদি এই নিবেদনটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন। শঙ্করের চরিত্রে অর্কজ্যোতি পাল, ডিয়েগো অ্যালভারেস পার্থসারথী মুখার্জি, আত্মিলীয় গাত্তি বিশ্বদীপ সাঁফুই। আজকের মতো সাহিত্যের সেরা সময় নিচ্ছে বিদায়। আগামী সোমবার সাহিত্যের সেরা সময় ফিরে আসছে নতুন এক গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।